জামাতের এই লিডাররা আওয়ামী লীগের ক্ষমতায় আসার পরে ১.৫ বছরের মতো ধরেন বাইরে ছিল, মানে মুক্ত জীবনে ছিল। বেসিক্যালি তারা দুটো কাজ করছে। একটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার ২ মাসের মধ্যে যে বিডিআরে যে ম্যাসাকার হইল, এটা নিয়ে তারা খুব সোচ্চার ছিলেন। আরেকটা হচ্ছে টিপাই মুখ বাদ নিয়ে তারা খুব সোচ্চার ছিলেন। এই দুইটা ইস্যু কার সাথে জড়িত আপনি বলবেন। ফলে আলটিমেটলি ওই যে তাদের যে ভূমিকাটা, এটাকে তারা সিরিয়াসলি থ্রেট মনে করছে। তাদের ধারণা, জামাত যখন সরকার গঠন করে তখন জামাত তাদের 7 সিস্টার ভাঙার জন্য 10 ট্রাক অস্ত্রটা এই 7 সিস্টার পাচার করার জন্য একটা কনস্পাইরেসি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে করেছে। এই অবিশ্বাস থেকে এবং এই তাদের রাষ্ট্রের একটা সার্বভৌমত্ব চ্যালেঞ্জের থেকেই তারা এই ধরনের একটা বিচার ব্যবস্থার দিকে সায় দিয়েছে। তাদের বিভিন্ন পত্রিকা এটাকে বলছে যে তারা সায় দিয়েছে বা এই বিচার ব্যবস্থার পক্ষে তারা অবস্থান নিয়েছে। বাট আপনার কথা বোঝা গেল যে তারা সরাসরি এই বিচার ব্যবস্থার উপর একটা হস্তক্ষেপ করে এটাকে জুডিশিয়াল কিলিং হিসেবে আপনারা করেন। তো এই ক্ষেত্রে বক্তব্যটা কি আপনার? না, আমার পয়েন্ট হচ্ছে, দেখেন, যে কোনো জিনিসের ফিনিশিং আছে। কিন্তু ধরেন আমার ট্রাইব্যুনাল নিয়ে যদি বলি, ট্রাইব্যুনালের ফিনিশিং হচ্ছে এটি মাজার সাহেবের রায়। মানে 71 ইস্যুতে ট্রাইব্যুনাল বা অ্যাপিলেট ডিভিশনের এখনো পর্যন্ত সর্বশেষ রায় হচ্ছে এটা। তো আপনি আগে যেটা হয়েছে এই সকল রায়কে শেষে কিভাবে বলেছে, শেষে কিন্তু বলেছে যে সেই জায়গাগুলো কিন্তু মিসক্যারেজ অফ জাস্টিস, এবং সকল সাক্ষী সেগুলো যে ক্রেডিবিলিটি নাই, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না, এটা কিন্তু শেষের রায় বলে দিছে। সুতরাং আগের আলাপ এখন তোলার আর যুক্তি নেই। ঠিক একইভাবে আপনি যেটা বললেন 7 সিস্টার্স বা যে কোনো ইস্যু 10 ট্রাক ব্যাগ, এগুলো কিন্তু মানে আওয়ামী লীগের যে পাতানো যে ট্রাইব্যুনাল বা আদালত, সেগুলোর যে রায়, সেটার পরে আবার রায় হয়েছে, সেই রায় তো এরা তো খালাস পেয়েছে। তো চূড়ান্ত রায় যেটা সেটাকে আপনি আলটিমেটলি ধরবেন, এই কারণে এটাই সিস্টেম। কারণ হচ্ছে যে আমরা নর্মাল যে কোনো বিচারিক প্রক্রিয়াতেও তাই, নিচের দিকে যে মামলাটা হয়, ধরেন জেরাল দায়রা জজে যেই রায়টা হয়, আলটিমেটলিতে যেটা অ্যাপিলেট ডিভিশন হয় ওইটাই চূড়ান্ত, এবং ওইটাকে আমরা শেষেরটা ধরি। ঠিক সেরকমভাবে আপনি যেটা বলতেছেন যে ওরা পরাশক্তি কী বলছে অথবা সেমেসিস্টার দিয়ে তারা কী বলছে, এগুলো অনেক অভিযোগ তো করেছে। এই 21 আগস্টে অনেক অভিযোগ তারা করেছে, কিন্তু ফিনিশিংয়ে এসে কী হইল? ফিনিশিংয়ে এসে সব কোনো অভিযোগই তো টিকল না, এবং সকল অভিযুক্তই তো বেকসুর খালাস পেয়ে গেল। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ মূলত যেটা করে, এটা যদি আমি আপনাকে আরও স্পেসিফিক বলি, আমরা যেটা আপনি পরাশক্তি বলেন অথবা শেখ হাসিনার এজেন্ডা বলেন, সেই জায়গাগুলো বাস্তবায়ন করে অপোজিশনের কাকে কাকে ফাঁসানো যায়, এইটার মূল কারিগর হচ্ছে এই ব্যক্তি। এবং এটা পাওয়ারফুল কথা আপনাকে বলি, আওয়ামী লীগের যে সর্বশেষ ডামি ইলেকশন হলো 2024-এর, এই ডামি ইলেকশানে আওয়ামী লীগ তার সিটিং এমপি, যিনি ফরমার একজন আইজি, তার নাম হচ্ছে নূর মোহাম্মদ, সাবেক আইজি সাবেক এমপি, তাকে বাদ দিয়ে আওয়ামী লীগ আব্দুল কাদের আকন্দকে নমিনেশন দিছে। তার পাওয়ার এত, যদিও সে জিততে পারে নাই, কিন্তু মানে লোকটার সাথে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কানেকশনটা আমি আপনাকে বোঝাবার জন্য বলতেছি, যে যাকে বাদ দিয়ে তাকে দিল, সে তো সিআইডির অফিসার, তিনি একজন আইজি, এবং তিনি এমপি, রানিং এমপিকে তো কেউ না দেয় না, সেখানে তাকে না দিয়ে এই লোকটাকে দিতে, সো পাওয়ারফুল। এইভাবে বাংলাদেশের আসলে বিচারিক প্রক্রিয়াটা গত 15.5 বছরে চলেছে। এটা একটা, আমি বলবো, একদম প্রি প্ল্যান্ড একটা কনস্পিরেসি, যেটার মাধ্যমে বাংলাদেশের দেশপ্রেমিক এবং আমি বলবো যে ইসলামপন্থী এবং বাংলাদেশের স্বার্থ নিয়ে যারা কনসার্ন, আধিপত্যবাদের বিরুদ্ধে যারা, কারণ আপনাকে আমি বলি, দেখেন, ইন্টারেস্টিং, জামাতের এই লিডাররা আওয়ামী লীগের ক্ষমতায় আসার পরে 1.5 বছরের মতো ধরেন বাইরে ছিল, মানে মুক্ত জীবনে ছিল। বেসিক্যালি তারা দুটো কাজ করছে। আপনি যদি ওই সময়কার প্রোগ্রাম দেখেন, একটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে যে বিডিআরে যে ম্যাসাকার হইল, এইটা নিয়ে তারা খুব সোচ্চার ছিলেন। আরেকটা হচ্ছে টিপাই মুখ বাদ নিয়ে তারা খুব সোচ্চার ছিলেন। এই দুটা ইস্যু কার সাথে জড়িত আপনি বলবেন। ফলে আলটিমেটলি ওই যে তাদের যে ভূমিকাটা, এটাকে তারা সিরিয়াসলি থ্রেট মনে করছে, এবং এই থ্রেট মনে করার কারণে আমি বলবো যে মানে জামাত ইসলামীকে বা এই লিডারশিপকে তারা এলিমিনেট করার চেষ্টা করেছে, এবং আওয়ামী লীগ সেই এজেন্ডা বাস্তবায়ন করেছে মাত্র। আওয়ামী লীগ হচ্ছে, আমি বলি, ইমপ্লিমেন্টেশন পার্টনার এই কনস্পিরেসির।
তার মানে আমরা কি এটা আপনার কথা তো তাই হচ্ছে যে টিপাই মুখ বাদ বা দেশের এই পক্ষে কঠোরভাবে অবস্থান না করলে কি তাদের এই অবস্থা না হতে পারতো? ডেফিনেটলি, কারণ হচ্ছে এটা তো ধরেন আমরা 24-এ এসে যে জিনিসটা প্রমাণ হলো সেটা হলো যে ধরেন শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে গেল, ইন্ডিয়ার ভূমিকাগুলো আপনি একটু চিন্তা করেন। একটা হচ্ছে যে তাকে সেইখানে নিল কিভাবে, একটা কার্গো বিমানে, কোথায় গেল এটা ট্রেসলেস। কেউ বলতেছে আগরতলা, কেউ বলতেছে দিল্লি। এখন ধরেন দিল্লির একটা পার্কনি আছে, ওনার সাথে একদম অশোক দেওয়ালরা নিয়মিত মিটিং করতেছে, আমরা দেখতেছি, এটা পেপারেও আসতেছে। উনি সেইখানে ওনার ব্যাপারে পার্লামেন্টে মাল্টিপল টাইম জানার চেষ্টা করা হচ্ছে, সংসদে দাবি করা হচ্ছে, এমপিরা জানতে চাচ্ছেন ওনার অবস্থান কি, স্ট্যাটাস কি, ক্লিয়ারলি বলে না। এবং ভারত এইভাবে সাধারণত কাউকে আপনার অ্যাসাইলাম চাওয়া ছাড়া, বা অ্যাসাইলামও নাই তিনি, কিন্তু কেন তার ভিসা এক্সটেন্ড হচ্ছে বা তিনি কোন ভিসা আছেন কেউ জানে না। এরপরে আসেন আমাদের সাথে ইউনূস সাহেবের যে প্রায় 18 মাসের শাসন, ওই সময় ভারতের আচরণ তো ভয়াবহ। আমাদের টোটাল রোগীদের যাওয়া বন্ধ হয়ে গেল, তারপরে ধরেন আমাদের ইম্পোর্ট বন্ধ হয়ে গেল, বর্ডারগুলো খুব লিমিটেড হয়ে গেল, তারপরে আমাদের বিরুদ্ধে তাদের যে অনলাইন ইস্যুসগুলো, যে একদম কনকক্টেড এবং ম্যানিপুলেটেড প্রোপাগান্ডা, একদম সিরিয়াস প্রোপাগান্ডা। আপনার ওই জায়গার ছবিকে বাংলাদেশের ছবি বলে দিচ্ছে, ওই জায়গার ঘটনাকে বাংলাদেশের ঘটনা বলে দিচ্ছে, দিয়ে দিয়ে তারা ক্যাম্পেইন করলো। আমাদের ত্রিপুরার মিশনে তারা হামলা করলো, এই যে বাংলাদেশ মিশন যেটা হাই কমিশনের অফিস, তার মানে পুরো বাংলাদেশের সাথে কিন্তু একটা মোটামুটি মুখ দেখা দেখি বন্ধ হওয়ার মতো অবস্থা। তো এই যে ভূমিকাটা, কারণটা কি? ইউনূস সাহেব তো তাদের কোনো প্রবলেম করা নেই। প্রবলেম হলো যে তারা এই জায়গাটায় হাসিনাকে রিপ্লেসমেন্ট করে কেউ বসবে, হয়তো সেটা তারা মানতে পারেনি। আমি এই জন্য বলি যে ধরেন এই জায়গাগুলো খুব সিরিয়াস আলাপ, কিন্তু এই জায়গাগুলো আমাদের আলোচনা করা উচিত যে বাংলাদেশে আসলে বিগত 15.5 বছরে কাদের নিয়ন্ত্রণ ছিল, এবং এইটা যদি আপনি ট্রাইব্যুনাল ইস্যু বা এই ধরনের ইস্যুগুলো যদি আপনি পরিপূর্ণভাবে ভেতরে গিয়ে বিশ্লেষণ না করেন, তাহলে এই মেকানিজম তো মানুষ বুঝতে পারবে না। এবং এটা বোঝা উচিত, কারণ হলো দেখেন আমরা এখন এগুলোর মধ্যেই তো পড়ে আছি। আপনি যদি রানিং বাস্তবতায় আসেন, মানে কি অদ্ভুতভাবে ঐকমত্য কমিশনের যে কয়েকটা ডিসেন্টিং ভিউ ছিল সে কটা ছাড়া বাকিগুলো তো ঐকমত্য হওয়ার পরও ফাইনালি এসে আমরা কিন্তু রেজাল্ট জিরো। গণভোটের এটা কিছু হইলই না, এবং 1 মাসের অর্ডিন্যান্সের 1 মাসের যে মেয়াদ, সেই মেয়াদে এগুলো পাস না করার কারণে হইল না। এখন এইটা যে হলো না, এখানে কার স্বার্থ আছে? এই যে আপনার বিচার বিভাগকে পৃথক সেক্রেটারিয়েট দেওয়া হইলো না, পুলিশ বিভাগকে শক্তিশালী করার জন্য যে অর্ডিন্যান্স ছিল সেটা বাস্তবায়ন করা হইলো না, দুদককে শক্তিশালী করার যেই অর্ডিন্যান্স ছিল সেটা করা হইলো না, কারা বেনিফিটেড হইলো বা কি হলো? আসলে যেটা হলো সেটা হলো বাংলাদেশের উপরে নিয়ন্ত্রণটা এস্টাবলিশ থাকলো এবং বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার একটা পথ খোলা রাখা হইলো। এই যেটা জনগণ চেয়েছিল সেটা হলো না।